Coming for number 6. The global economic sign significantly worsened over the last week with no clear outlook of reversal. কি বলছে? The global economic sign significantly worsened. Sign কি worsen হতে পারে? Sign মানে তো চিহ্ন বা কোনো কিছুর প্রতীক, তাই তো? তো worsened over the last week with no clear outlook of reversal. এটা কি হতে পারে? কে ট্রাই করবেন? খুব ইজি, কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন। এটা কি হতে পারে? Again, Asansol. Asansol is on a hat trick. Sadly, no one else is answering. Option 2. Option 2 মানে বলছেন A and D তো? Absolutely correct. একদম ঠিক আনসার অপশন 2. ভেরি গুড আসানসোল, সবকটা আনসার আপনি ঠিক দিলেন। দ্য গ্লোবাল ইকোনমিক আউটলুক, ঠিক আছে? এই আউটলুক কথাটার মানেটা কি? আউটলুক মানে হচ্ছে পয়েন্ট অফ ভিউ অর প্রসপেক্ট। এই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে প্রসপেক্ট বলবো। আউটলুক কথাটা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আউটলুক? দিস ইজ আ নাউন অফ কোর্স, ঠিক আছে? দিস ইজ আ নাউন, আর এটার মানে আমি প্রসপেক্ট বলতে পারি বা পয়েন্ট অফ ভিউ বলতে পারি। I can see point of view or prospect. In this case আমি বলবো prospect কথাটা খুব ভালো যাবে। Choose this meaning for this purpose, this particular sentence. The global economic outlook, or যদি বলি the global economic prospect, ঠিক আছে? Significantly worsen, তার মানে প্রসপেক্টটা worsen করেছে, ঠিক আছে? worsen over the লাস্ট উইক। প্রসপেক্ট মানে হচ্ছে ভালো হওয়ার সম্ভাবনা, তাই তো? প্রসপেক্ট মানে কি? ভালো হওয়ার সম্ভাবনা। তো সেই সম্ভাবনাটা খারাপের দিকে গেছে, ওয়ার্সেন, ঠিক আছে? ওয়ার্সেন ওভার দ্য লাস্ট উইক। ওভার দ্য লাস্ট উইক বলছে কেন? বিকজ লাস্ট উইক ওভার, যখন আমি বলি ওভার ফিউ ডেজ, ঠিক আছে? তো ওভার যখনই বলবো তখন কয়েকদিন ধরে, কিছুদিন ধরে, তার মানে লাস্ট কয়েকটা দিন ধরে বা লাস্ট উইক ধরে খারাপের দিকে গেছে। উইথ নো ক্লিয়ার, সাইনটা এক্ষেত্রে এখানে চলে আসবে, সাইন অফ রিভার্সাল। তার মানে কোনো উইথ কোনো এরকম স্পষ্ট সাইন অফ রিভার্সাল। রিভার্সাল হচ্ছে কামব্যাক অথবা বেটারমেন্ট। এই ক্ষেত্রে রিভার্সাল মানে হচ্ছে, যেহেতু খারাপের কথা বলছি তাহলে ওর উল্টোটা কি হবে? ভালোটা, ঠিক আছে? বা ভালো হওয়া, তাহলে সেটা কামব্যাক বলতে পারি রিভার্সাল কথাটাকে, বা বলতে পারি বেটারমেন্ট। তো সেরকম কোনো কিন্তু কিছু সাইন দেখা গেল না, ঠিক আছে? তাহলে সাইন কথাটা এখানে হবে, ঠিক আছে? বা চিহ্ন আর কি, বা একটা ইন্ডিকেশন। সাইন মানে এখানে ইন্ডিকেশন হিসেবে বলছি, রাইট? তাহলে এটা হয়ে গেল নাম্বার 2। নাম্বার 7, কামিং টু নাম্বার 7, the largest view of the world's distorted economy will only increase as uncertainty and impede global growth. আরেকবার পড়ছি। The largest view of the world's distorted economy will only increase uncertainty and impede global growth. আচ্ছা, এখানে ইম্পিড কথাটা যেটা বলা আছে আমি বলেই দিচ্ছি। ইম্পিড কথাটার মানে হচ্ছে কোনো একটা প্রসেসকে স্লো করে দেওয়া, অথবা কোনো একটা প্রসেসকে ডিলে করে দেওয়া বা প্রিভেন্ট করা, ঠিক আছে? তাহলে আমি ডিলে বা প্রিভেন্ট বলতেই পারি ইম্পিডের মানে। ডিলে অর প্রিভেন্ট, তাহলে will only increase uncertainty and delay global growth or prevent global growth, সেটা আপনারা বলতেই পারেন। এবার ভাবুন কি হতে পারে। আর ডিস্টর্টেড কথাটার মানে হচ্ছে বিকৃত, ঠিক আছে? ডিস্টর্টেড ইমেজ আমি যদি বলি, তার মানে ইমেজটা যেটা ঠিকঠাক অবস্থায় নেই আর কি, ডিফর্মড হয়ে গেছে, ডিস্টর্টেড। ওকে, তাহলে এটা কি হতে পারে? হু ইজ গোইং টু ট্রাই? এনিওয়ান এলস? মালদা অর কল্যাণী? কি হতে পারে একটু চেষ্টা করুন।
এটা কিন্তু অত ডিফিকাল্টও না, এই সেন্টেন্সটা। আর এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, আপনারা প্র্যাকটিসও তো করবেন। কি হতে পারে বলুন? মালদা অথবা কল্যাণীর থেকে আবার আনসারটা চাইছি। আচ্ছা, আসানসোল, ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই ইউ ক্যান। কি হতে পারে এটা? Option 3. অপশন 3. অপশন 3 বলছেন তো? আচ্ছা, এবার দেখা যাক কি হচ্ছে। দ্য লার্জেস্ট ভিউ অফ দ্য ওয়ার্ল্ডস ডিস্টর্টেড ইকোনমি। আচ্ছা, আপনি বলছেন অপশন 3, তাহলে ওটা হবে বিডি। তাহলে দ্য লার্জেস্ট ভিউ, আচ্ছা, অফ দ্য ওয়ার্ল্ডস গ্লোবাল ইকোনমি। না, গ্লোবাল কথাটাকে আমি হাঁটাবো না, এখানে গ্লোবাল গ্রোথটা আই থিঙ্ক ঠিকই আছে, ঠিক আছে। রাদার আমি ডিস্টর্টেড কথাটাকে যদি দেখি এখানে বোঝাই, এই যে এখানে বলেছে না ভিউ, এই ভিউটা ডিস্টর্টেড ভিউ হলে কি হয় দেখা যাক। দ্য ডিস্টর্টেড ভিউ অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইকোনমি, ঠিক আছে। তাহলে গন্ডগোলটা কিন্তু হচ্ছে এইখানে, কেননা গ্লোবাল গ্রোথ কথাটার মধ্যে কোনো সমস্যা নেই, যে গ্লোবাল গ্রোথের ক্ষেত্রে ডিলে করে দিচ্ছে বা সেটাকে প্রিভেন্ট করছে, তাহলে এই ক্ষেত্রে প্রবলেম নেই। বেসিক্যালি আমি এটা বলতে পারি। এবং ভিউ হচ্ছে, ভিউটা হচ্ছে ডিস্টর্টেড ভিউ আর কি, মানে আনক্লিয়ার অথবা হেজি অর সাম ডিফর্মড ভিউ। তাহলে এইখানে হবে ডিস্টর্টেড, আর এখানে হবে লার্জেস্ট। তাহলে দি আনসার কি হলো? এ কিসে আছে? 4। The distorted view of the world's largest economy will only increase uncertainty and impede global growth. Okay, so this is the answer. Number 8, the International Monetary Fund, IMF ও আমরা বলতে পারি। অনেক ক্ষেত্রে আপনারা সেন্টেন্স করতে গিয়ে দেখবেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অনেক ক্ষেত্রে বলা থাকে, বা শর্ট ফর্মেও কিন্তু অনেক জায়গাতে আসে, সেখানে ডেসক্রাইব করা থাকে না। ইট ইজ এক্সপেক্টেড অফ ইউ কি ইউ নো দ্যাট হোয়াট ইজ IMF। IMF হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ন্যাশনাল মনিটারি ফান্ড বিকজ ইটস গ্রোথ ফোরকাস্ট, বিকজ ইটস, এটা এই জায়গাটাতে একটু গন্ডগোল মনে হচ্ছে। বিকজ ইটস গ্রোথ ফোরকাস্ট ফর ডেভেলপিং অ্যান্ড এমার্জিং এশিয়া লার্জলি reduced of the impact of tariffs on trade and investment. ওকে, আচ্ছা, প্রথমটাতে একটু গন্ডগোল মনে হয়েছে, এতে আরেকবার পরে যাক। The International Monetary Fund, because its growth forecast for developing and emerging Asia largely reduced. What about changing, giving, placing this to this? দেখা যাক কি হতে পারে যদি সিটা এখানে আনি। The International Monetary Fund reduced, আচ্ছা, reduced its growth forecast for developing and emerging Asia. হ্যাঁ, very good. মানে ডেভেলপিং অ্যান্ড এমার্জিং এশিয়া, তার মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তার গ্রোথ ফোরকাস্টটাকে কমিয়ে দিল, রিডিউস করলো। কার ক্ষেত্রে? এমার্জিং, ডেভেলপিং অ্যান্ড এমার্জিং এশিয়ার ক্ষেত্রে। তার মানে এশিয়া কিরকম ভাবে এশিয়াকে ডেসক্রাইব করা হচ্ছে, যে এশিয়া ডেভেলপ করছে এবং এমার্জ করছে, ঠিক আছে। এমার্জ করা মানে উঠে আসা, উন্নতি করা, সেই ক্ষেত্রে বলেছে, ঠিক আছে। তাহলে সেরকম এশিয়ার ক্ষেত্রে নিজের গ্রোথ ফোরকাস্টটাকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি করলো? একটু কমিয়ে দিল, রিডিউস করলো। লার্জলি বিকজ, এখানে আসবে বিকজ, লার্জলি বিকজ, কেননা দেখুন একটা অফ আছে, রাইট? তো আমি এই অফটাকে কাজে লাগাবো। আমি কি বলেছি?
প্রেপোজিশন ইত্যাদি খুব ভালো কাজে আসে, যেমন বিকজ অফ আমরা অনেক সময় বলি তো, তাই না? তাহলে বিকজ অফ দি ইম্প্যাক্ট অফ ট্যারিফস, ট্যারিফস মানে হচ্ছে ট্যাক্স ডিউটিস যেগুলো, সেগুলোকে ট্যারিফ বলা হয়। ইম্প্যাক্ট অফ ট্যারিফস অন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, তাহলে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়েও কোনো সমস্যা নেই, ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড আমরা তো বলেই থাকি। তাহলে প্রবলেমটা ছিল এটা এটার মধ্যে, তাহলে আনসারটা কি হলো? এ অ্যান্ড সি আছে হচ্ছে কোথায়? নাম্বার 3। ঠিক আছে, তো আপনারা এরকম মানে সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করবেন যে কি ক্ষেত্রে হচ্ছে। যেমন প্রথমেই আমার মনে হচ্ছে বিকজ কেন আসবে এখানে, এখানে একটা ইটস আছে, ইটস এর আগে কখনো বিকজ আসবে? বিকজ ইটস, তাও যদি তারপরে কিছু হতো বিকজ ইটস গ্রোথ, ডাজন্ট মেক এনি সেন্স। ওকে, হোয়াট অ্যাবাউট নাম্বার 9? দেখা যাক। ইন্ডিয়া উইল নিড অ্যাক্টিভ পলিসি ইন্টারভেনশন টু অ্যাভয়েড অ্যাডভার্স কনসিকুয়েন্সেস and attracting possible opportunities such as capture firms that are moving out of China. পুরোটা পড়তে গিয়ে আমার ক্যাপচার ফার্মটা একটু গন্ডগোলের ঠেকেছে। ঠিক আছে, ক্যাপচার ফার্মস আবার কি হলো, তাও দেখা যাক কি আছে। ইন্ডিয়া উইল নিড অ্যাক্টিভ পলিসি ইন্টারভেনশন টু অ্যাভয়েড, অ্যাভয়েড মানে সরিয়ে দেওয়া, ডাইভার্ট করে দেওয়া, ঠিক আছে, অ্যাভয়েড করা। টু অ্যাভয়েড ও বলতে পারি, অ্যাভয়েড অর অ্যাভয়েড। অ্যাডভার্স কনসিকুয়েন্সেস মানে খারাপ কনসিকুয়েন্সেস, ঠিক আছে, অ্যাডভার্স কনসিকুয়েন্সেস মানে খারাপ কনসিকুয়েন্সেস। অ্যান্ড অ্যাট্রাক্টিং পসিবল অপরচুনিটিস, আচ্ছা, অ্যাট্রাক্টিং পসিবল অপরচুনিটিস সাচ অ্যাজ ক্যাপচার ফার্মস, এই জায়গাটাতেই গন্ডগোল ঠেকছে। ঠিক আছে, এটা মনে হচ্ছে এইখানে কিছু গন্ডগোল আছে। এই এই নাইনটাতে বি আর সি এর মধ্যে একটা গন্ডগোল ঠেকছে, বিটুইন দিস অ্যান্ড দিস। তাহলে লেটস সি, এখানে যদি ক্যাপচার, এটাকে যদি ক্যাপচার করা যায় আর এটাকে যদি অ্যাট্রাক্টিং, কিরকম হয়? ইন্ডিয়া উইল নিড অ্যাক্টিভ পলিসি ইন্টারভেনশন to avoid adverse consequences and capture possible opportunities. ঠিক আছে, তার মানে ইন্ডিয়াকে এরকম একটা পদক্ষেপ নিতে হবে বা একটা ইন্টারভিন করতে হবে। ইন্টারভেনশনের কথাটার মানে হচ্ছে মেডিয়েশন বা আরবিট্রেশন, আপনারা ডিকশনারিতে দেখেই নিতে পারেন, মানে মধ্যস্থতা বোঝায়। ইন্টারভেনশন কখনো কখনো মধ্যস্থতা বোঝায়, কখনো কখনো হস্তক্ষেপও বোঝায়। ঠিক আছে, ইন্টারভেনশন, ঠিক আছে, মধ্যস্থতা করাও বলতে পারেন। হোয়াট ইজ ইন্টারভেনশন? ও কিছু কিছু ক্ষেত্রে মধ্যস্থতা করাও বোঝায়, আবার কোনো কোনো ক্ষেত্রে হস্তক্ষেপ করাও বোঝায়। যেমন অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন বলা থাকে দ্য পুলিশ ইন্টারভিন, ইন্টারভেনশন কথাটার থেকেই কিন্তু ইন্টারভিন কথাটা এসছে। ঠিক আছে, দ্য পুলিশ ইন্টারভিন, তার মানে পুলিশ কি করলো? হস্তক্ষেপ করলো। ঠিক আছে, তাহলে বলছে যে এই ক্ষেত্রে একটা হস্তক্ষেপের প্রয়োজন আছে, কিসের জন্য? টু অ্যাভয়েড মানে টু অ্যাভয়েড, ঠিক আছে, টু টার্ন অ্যাওয়েও বলতে পারি। টু টার্ন অ্যাওয়ে অ্যাডভার্স কনসিকুয়েন্সেস, খারাপ কনসিকুয়েন্সেস, পরিণতি, কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণতি। অ্যান্ড ক্যাপচার পসিবল অপরচুনিটিস, ঠিক আছে, এবং খারাপের থেকে দূরে সরে যেতে হবে এবং অপরচুনিটি গুলোকে কি করতে হবে? ক্যাপচার করতে হবে। ঠিক আছে, অ্যান্ড ক্যাপচার পসিবল অপরচুনিটিস সাচ অ্যাজ অ্যাট্রাক্টিং ফার্মস দ্যাট আর মুভিং আউট অফ চায়না। তার মানে চায়নার থেকে যেই ফার্মগুলো দূরে চলে যাচ্ছে সেইগুলোকে ক্যাপচার করতে হবে। ঠিক আছে, সেই অপরচুনিটি, সেই ফার্মগুলোকে অ্যাট্রাক্ট করতে হবে, সেই অপরচুনিটিটাকে ক্যাপচার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল। তাহলে আমাদের আনসারটা কি হলো একবার লিখে দেওয়া যাক। বি এন্ড সি হলো, which is number 1. Number 10, earlier as the possibility of a trade truce, ট্রেড ট্রুস, ট্রুস কথাটার মানে হচ্ছে পিস, ট্রিটি বা সিজ ফায়ার বলতে পারে। এই ট্রুস কথাটার মানে হচ্ছে নাউন, অফকোর্স এটা পিস, কোনো সমঝোতা ইত্যাদি যখন বোঝায়। ট্রিটি, সিজ ফায়ার, সিজ ফায়ারটাও আপনারা শুনে থাকবেন। আর্লিয়ার as the possibility of a trade truce faded along with the emergence of reports, emergence মানে কোনো কিছুর
আবির্ভাব কে আমি এমার্জেন্স বলতে পারি। ঠিক আছে, এমার্জেন্স মানে অ্যারাইভাল, অ্যাপিয়ারেন্স, এই অর্থে আমরা এমার্জেন্স কথাটা বলতে পারি, which is also a noun. With the emergence of reports that Chinese firms have been asked to not import agricultural products from the US, President Donald Trump announced tariffs on the additional 300 billion worth of imports. Okay, আরেকবার পড়ছি। Earlier, as the possibility of a trade truce faded, মানে আগে, earlier মানে আগে কোনো একটা সময় কি হয়েছিল, যখন একটা পসিবিলিটি অফ আ ট্রেড ট্রুজ ফেডেড, তার মানে এখানে কথা হচ্ছে কাকে নিয়ে, চায়না এন্ড ইউএস কে নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, এবার চায়না এন্ড ইউএস আর নট বেস্ট অফ ফ্রেন্ডস, সেটা উই অল নো। দে হ্যাভ আ লং ড্রন টাসেল রিগার্ডিং মেনি থিংস। ঠিক আছে, সো ট্রেডের ক্ষেত্রেও কি হয়েছে, রিলেশনশিপ বিটুইন চায়না ইউএসএ সবসময় একটু স্ট্রেসড, একটু ডিফিকাল্ট সবসময় ছিল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলেছে যে প্রায়ারলি বা আর্লিয়ার, যখন কি হলো, অ্যাজ দ্য পসিবিলিটি মানে একটা সম্ভাবনা অফ আ ট্রেড ট্রুস ফেডেড, তার মানে একটা ট্রেড ট্রিটি ফেডেড, মানে আগে যখন এরকম হয়েছিল যে একটা 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 ট্রেড মানে ট্রিটি সমঝোতার একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেটা ওয়ার্কআউট করলো না, সেটা ফেড হয়ে গেল, তখন কি হয়ে গেল, তখন কি হলো, along with the emergence, along with the emergence মানে হচ্ছে এরকম একটা মানে emergence of reports, মানে কোনো একটা রিপোর্টের আবির্ভাবের সাথে, কি রিপোর্টস, that Chinese firms have been asked to not import, to not import, ঠিক আছে, to not import, have been asked to not import, এই পুরো ব্যাপারটার মধ্যেই কিন্তু অনেক ভার্ব রয়েছে। চাইনিজ ফার্মস কে নিয়ে কথা হচ্ছে, have been not, have been asked not to import, তাহলে আমার সাবজেক্ট যদি চাইনিজ ফার্মস হয়, এটা যদি আমার সাবজেক্ট হয়, এটা হচ্ছে ফার্মস কে নিয়ে কথা হচ্ছে, থার্ড পারসন প্লুরাল, তাহলে have been asked to not import, তাহলে হাফটা ঠিক আছে, have been asked not to import এই পার্টটাও ঠিক আছে। এগ্রিকালচারাল প্রোডাক্টস ফ্রম দ্য ইউএস, তার মানে যখন এরকম একটা রিপোর্ট এলো, আবির্ভাব হলো এরকম একটা রিপোর্টের, যে চাইনিজ ফার্মদের বলা হয়েছে যে ইউএস মানে থেকে আর কি কোনো এগ্রিকালচারাল প্রোডাক্টস ইম্পোর্ট না করতে, এরকম একটা রিপোর্ট আসার সাথে সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করলেন, President Donald Trump announced tariffs on additional 3 billion worth of imports. সঙ্গে সঙ্গে যেই এরকম একটা রিপোর্ট এলো, অমনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করলেন, যে অ্যানাউন্স করে দিলেন ট্যারিফস মানে হচ্ছে ট্যাক্সেস, ঠিক আছে, ট্যাক্সেস অন অ্যাডিশনাল $300 $300 billion ওয়ার্থ অফ ইম্পোর্টস, তার মানে এই এত মানে এত বিলিয়ন ডলারের ওয়ার্থ অফ ইম্পোর্টস যা ছিল, তার উপরে উনি সঙ্গে সঙ্গে ট্যাক্সের একটা অ্যানাউন্সমেন্ট করে দিলেন। ঠিক আছে, তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটা পড়ে কোথাও কোনো গন্ডগোল ঠেকলো না, যা পড়লাম। ঠিক আছে, তাহলে এটা তাহলে কি হবে, নো ইন্টারচেঞ্জ পসিবল। আরেকবার পড়ে নিচ্ছি তাও। Earlier, as the possibility of a trade truce faded, along with the emergence of reports that the Chinese firms have been asked to not import agricultural products from USA, President Trump announced that additional এত $1 billion imports. Fine. ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা এরকম নো এরারও পাবেন। নো এরার তো বলি না, এগুলোকে কি বলবো, নো ইন্টারচেঞ্জ পসিবল। আচ্ছা, গোয়িং টু দ্য নেক্সট ওয়ান, নাম্বার 11. Once the law takes effect, it will comply to all existing and upcoming industrial units, although the former will have 3 years to apply. এটা কি হবে, বলছে কি, once the law takes effect, it will comply to all existing and upcoming industrial units, although the former have 3 years to apply. আচ্ছা, এখানে কমপ্লাই কথাটার মানেটা কি, কমপ্লাই কথাটার মানে হচ্ছে
টু কমপ্লাই মানে হচ্ছে টু কোনো কিছুকে মানে স্বীকৃতি দিয়ে, বা কোনো একটা রুল আছে, কোনো ল আছে, একটা কোনো অর্ডার আছে, সেটাকে মেনে, সেটাকে মেনে বা সেটাকে ওবে করে, ঠিক আছে? তার মানে টু অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ আ ল বলা যেতে পারে, ঠিক আছে? তাহলে কমপ্লাইটা হচ্ছে, টু কমপ্লাই মানে হচ্ছে টু অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স টু সামথিং, ঠিক আছে? উইথ আ ল, উইথ আ লই বলে দিলাম, উইথ আ ল এক্সেট্রা, ঠিক আছে? দ্যাট ইজ দ্য মিনিং অফ কমপ্লাই। কিন্তু কমপ্লাই কথাটা এখানে ঠিক লাগছে না। ওয়ান্স দ্য ল টেক্স এফেক্ট, এইটুকু ঠিক আছে, যে যেই মুহূর্তে লটা টেক্স এফেক্ট, টেক্স এফেক্ট মানে হচ্ছে সেটা যেই সক্রিয় হয়ে যাবে, সেটা কি মানে মানে কি বলবো, ইমপ্লিমেন্টেড হবে, বা কি বলবো, কাম টু ফোর্স। টেক এফেক্ট এর মানেটা হচ্ছে, এটা কিন্তু একটা ফ্রেজ মাইন্ড ইউ, ঠিক আছে? বা স্টার্ট টু অ্যাপ্লাই। টেক্স এফেক্ট এর কথাটা আমি বলে দিচ্ছি, এই ফ্রেজাল ভার্ব গুলো খুব কাজে লাগে। টেক্স এফেক্ট এর মানে হচ্ছে কাম টু ফোর্স or start to apply, ঠিক আছে? এটা হচ্ছে এই টেক্স এফেক্টের কথা, এটা একদম ঠিক আছে। এই পার্টটা ল টেক্স এফেক্ট আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি। ওয়ান্স দ্য ল টেক্স এফেক্ট ইট উইল কমপ্লাই। আচ্ছা, ল এফেক্ট করলে ল তো আর কমপ্লাই করতে পারবে না, বরং ল এর সাথে কিছু কমপ্লাই করতে হয়, তাই না? ল তো আর আইন, কিসের আইন আবার কি মানবে? আমরা তো আইনকেই মানি না, সবাইকে তো আইনকেই মানতে হয়। তাহলে আইন কোনো কিছুর ঊর্ধ্বে না, মানে সবকিছুর ঊর্ধ্বে আইন, তাই তো? তাহলে আইনকে মানতে হবে, তাহলে আইনের সাথে কমপ্লাই কথাটা চলছে না, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু কমপ্লাইটা হবে না, ওকে? রাদার এখানে অ্যাপ্লাই হতে পারে, ওকে? যে যেই মুহূর্তে এই লটা, যেই লটার কথা দ্য ল যখন বলেছে, তাহলে যেই মুহূর্তে এই লটা মানে সক্রিয় হয়ে যাবে, সেটা কিসের কিসের ওপরে অ্যাপ্লাইড হবে? ইট উইল অ্যাপ্লাই, ইট উইল অ্যাপ্লাই হতে পারে। তাহলে এখানে আমি অ্যাপ্লাইটা দিয়ে দিতে পারি বি এর জায়গায় ডি কে, বি এর জায়গায় ডি কে। ইট উইল অ্যাপ্লাই টু অল এক্সিস্টিং অ্যান্ড আপকামিং ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস। অ্যাবসলিউটলি মিলে যাচ্ছে। যেই মুহূর্তে এই লটা সক্রিয় হয়ে যাবে, ওটা কিসের ওপরে লাগু হবে, কিসের ওপরে অ্যাপ্লাই হবে? যত ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস আছে এক্সিস্টিং, তাদের ওপরে অ্যাপ্লাইড হবে, ঠিক আছে? এক্সিস্টিং অ্যান্ড আপকামিং ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস, অলদো দ্য ফর্মার, ফর্মার মানে এক্সিস্টিং, ফর্মার বলতে এখানে কি কাকে বোঝাচ্ছে? এক্সিস্টিং ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস কে। এখানে যেহেতু দু ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস কে নিয়ে কথা হচ্ছে, ফর্মার কথাটা কেটার করছে এইটাকে। এক্সিস্টিং ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস উইল হ্যাভ 3 years টু কমপ্লাই। হ্যাঁ, এখানে কমপ্লাই এলো, ঠিক আছে? উইল হ্যাভ 3 years টু কমপ্লাই, তার মানে উইল হ্যাভ 3 years টু অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্যাট ল, ঠিক আছে? যেই ল নিয়ে আলোচনা হচ্ছে, ফরম্যাটটাকে 3 বছরের একটা স্কোপ দেওয়া হবে, যে তাকে 3 বছরের মধ্যে সেই লটা অ্যাপ্লাই করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাপ্লাই এর জায়গায় কমপ্লাই, আর কমপ্লাই এর জায়গায় অ্যাপ্লাই হবে। তাহলে বি এন্ড ডি কোথায় আছে? নাম্বার 3 ইজ দ্য আনসার, ঠিক আছে? তাহলে এগুলো একটু কমন সেন্স ইউজ করতে হয়, যে আমি কমপ্লাই কথাটা ইউজ করলাম না কেন? বিকজ ল কমপ্লাই করে না, লটা অ্যাপ্লাইড হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে নাম্বার 12, if the government are to derive down cost। আচ্ছা, প্রথমেই ভুল, গভর্নমেন্ট দেওয়া আছে, প্রথমে পড়তে গিয়ে চোখে পড়ে গেল, তাই বলছি, যদি আপনারা অবশ্যই দুবার করে পড়বেন। গভর্নমেন্টের সাথে কখনো আর আসে? তাহলে এই জায়গাটা ভুল। তাহলে এটা তো ভুল, এবার এর সাথে কি কি আছে আমি দেখতে হবে। নাও এবার এখানে আপনাদেরকে আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি, খুব সহজ। আপনারা পুরো সেন্টেন্সটা পড়বেন অবশ্যই একবার, ডেফিনেটলি ঠিক, কিন্তু আপনি কি প্রত্যেকটার সাথে মেলাবে বি সি ডি? দরকার নেই। এখানে দেখে নিন, এটা যখন আমি একটা পেয়ে গেছি, এর সাথে কম্বিনেশন কি আছে আনসারে, এটা কিন্তু খুব শর্টকাট আর কি, ঠিক আছে? আপনি পুরোটা না চেক করে ইমিডিয়েটলি দেখে নিন বি আর সি আছে, তাহলে আপনাকে বি আর সি এর জায়গাটাই একটু ভেরিফাই করতে হবে, ডি তে দেখার দরকারই নেই, ঠিক আছে? বিকজ যদি ভুল এটাতে থেকে থাকে, এর সাথে কম্বিনেশন আনসারে কি দেওয়া আছে? সি আছে, বি আছে,
তাহলে এই বি আর সিটাকেই আমি এবার টার্গেট করব, ঠিক আছে? তাহলে ইফ দ্য গভর্নমেন্ট ড্যাশ টু ড্রাইভ বললাম, আর টু বলছি না, ড্যাশ টু ড্রাইভ ডাউন কস্ট অফ ফার্টিলাইজার অ্যান্ড পেস্ট, ঠিক আছে? বিটা আছে ইউজ, তাহলে কি বলবো? ইফ দ্য গভর্নমেন্ট ইউজ টু ড্রাইভ ডাউন, না ঠিক মিললো না। আচ্ছা, ইট মাস্ট ডু সো বাই এনশিওরিং দ্যাট দেয়ার সিক্স নো সিরিয়াস প্রোডাকশন। নো, এখানেও সিক্স কথাটা যাচ্ছে না। সিক্স মানে হচ্ছে চাওয়া, চাওয়া, ঠিক আছে? and seek the verb, definitely seeks is a verb and এমন একটা verb যেটা থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার কে কেটার করতে পারে। তাহলে আমার থার্ড পারসন সিঙ্গুলার একটা সাবজেক্ট আমার প্রথমেই বসে আছে, যার জন্য একটা ভার্বের প্রয়োজন। সে কে? সে হচ্ছে দ্য গভর্নমেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে দ্য গভর্নমেন্ট সিক্স, তার মানে দ্য গভর্নমেন্ট ওয়ান্টস। সিক্স কথাটার মানে হচ্ছে wants, which is a verb. তাহলে the government wants to drive down. ওকে, মিলে গেল। the government, আমি তাহলে কি করলাম? যেই দেখলাম আমার একে গন্ডগোল আছে, এর সাথে কম্বিনেশন কি ছিল? বিসি, আমি ওটা আগে তাড়াতাড়ি মিলিয়ে নিলাম। এই শেষ অব্দি পড়ার দরকারই নেই, ঠিক আছে? তাহলে the government seeks to drive down costs of fertilizers and pesticide use. Absolutely, it must do so by ensuring that there are, এই আরটা এখানে চলে আসবে, there are no serious production setbacks and I'm not even reading the rest because আমি পেয়ে গেছি, তাই না? তাহলে আমার আনসার তাহলে কি হলো? A and C, which is number 2. ওকে, সো এরকম করলে আপনাদের দেখবেন সময়টা অনেকটা কিন্তু কম লাগছে। Coming to number 13, Goel revealed the government had hinted, একজন কারোর নাম বলা হচ্ছে, even if we don't know which Mr. Goel or Madam Goel, we don't have to, you technically see যে ইনি সাবজেক্ট এবং ইনি কিছু বলছেন, ঠিক আছে? Goel revealed the government had hinted 9 priority areas for the development of AI. AI মানে কি? Artificial Intelligence. You all should know the meaning of AI. AI এর মানে হচ্ছে Artificial Intelligence, AI. Area the development of AI and identified soon, there would be brisk policy action that could lead to an explosion of sort the Indian AI sector. আবার পড়ছি নাম্বার 13 কে। Goel revealed the government had hinted 9 priority areas for the development of for AI and identified soon. আমার মনে হচ্ছে এই জায়গাটাতেই প্রবলেম আছে। এইখানে হবে আইডেন্টিফাইড আর এইখানে হবে হিন্টেড, ঠিক আছে? তাহলে কি হবে? গোয়েল রিভিল করলেন, দ্য গভর্নমেন্ট হ্যাড আইডেন্টিফাইড, গভর্নমেন্ট আইডেন্টিফাই করেছে, ঠিক আছে, 9 প্রায়োরিটি এরিয়াস। যখন বলছে এই এরিয়াস এর কথা বলছে, এরিয়াসকে তো আর হিন্ট করা যায় না, এরিয়াসকে কি করা যায়? আইডেন্টিফাই করা যায়। মানে এই জায়গাগুলোকে গভর্নমেন্ট আইডেন্টিফাই করেছে। কি হিসেবে আইডেন্টিফাই করেছে? had identified 9 priority areas for the development of AI and এবারে hinted চলে এলো, and hinted soon there would be brisk policy action. Brisk মানে হচ্ছে quick. The meaning of the word brisk is quick and it is an adjective. তার মানে হচ্ছে কুইক, সুইফট ইত্যাদি। পলিসিটা নাউন, পলিসি অ্যাকশন নাউন বলতে পারেন পুরোটা। সো ব্রিস্ক পলিসি অ্যাকশন দ্যাট কুড লিড টু অ্যান এক্সপ্লোশন অফ সর্টস ইন দ্য এআই সেক্টর। এক্সপ্লোশন মানে এখানে ওই বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ ওঠা না, মানে একটা বেশ বড় অ্যানাউন্সমেন্ট ঘটাতে চলেছে, কিছু একটা ব্রেকিং একটা কোনো জিনিস হতে চলেছে, সেই ক্ষেত্রে বলেছে, ঠিক আছে? তাহলে ব্রিস্ক পলিসি অ্যাকশনে জায়গাটা একদম ঠিক আছে। গন্ডগোল হচ্ছে এ আর বি এর মধ্যে, ওখানে আইডেন্টিফাইড হবে প্রথমে আর হিন্টেড সুন হবে। তাহলে আনসার কি হলো? এ এন্ড বি, which is number 4. ওকে, সো 13 এর হচ্ছে আনসার নাম্বার 4।
Coming to number 14. As per RBI directives for each of the crops that finance, the SOF is to be determined level technical committee. TLTC consists of bank, NABARD representatives and a few officers of the state government. Number 14. As per the RBI directives, তার মানে RBI এর directives অনুযায়ী, তার মানে RBI এর মানে directives মানে হচ্ছে নির্দেশ অনুযায়ী, ঠিক আছে? As per the RBI directives বা RBI নির্দেশ ও বলতে পারি, হ্যাঁ, for each of the crops, মানে for each of the crops that bank finance, ঠিক আছে? মানে এই পুরো ঘটনাটা, আচ্ছা আমি একবার বলে নিই তারপরে বলছি, এইটা সম্বন্ধে আপনাদের রাখা ভালো। For each of the crops that bank finance, the SO is to be determined by the district level technical committee, DLTC, which consists of banks, NABARD representatives and a few officers of the state government. Okay, আচ্ছা এইখানে যে কথাটা হচ্ছে, এখানে কিছু টার্মস আছে, টার্মস আপনাদের এগুলো জেনে রাখা দরকার। প্রথমেই আমি বলি এসওএফ মানেটা কি, আর এসওএফ এরও আগে বলবো নাবার্ড। নাবার্ডের মানে আপনারা জানেন, নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। দিস হোল থিং, এটা তো অবশ্যই আপনাদের জানা উচিত, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, দ্যাট ইজ নাবার্ড। ওকে, আর নাবার্ড কি করে? নাবার্ড অফকোর্স এটা যখন নামটা থেকে বুঝতে পারছেন এগ্রিকালচার রিলেটেড জিনিসে এইটা ফাইন্যান্স করে, তাই না? যেহেতু ব্যাংক এটা, তো এটা রুরাল ডেভেলপমেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে ফান্ডিং করে কে? নাবার্ড করে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে এখানে একটা এসওএফ বলে ব্যাপার দেখা যাচ্ছে, এই এসওএফ এর ফুল ফর্ম হচ্ছে SmallONF। এটা হচ্ছে, এটার মানে হচ্ছে স্কেল অফ ফাইন্যান্স। এটার ফুল ফর্ম হচ্ছে স্কেল অফ ফাইন্যান্স। এটা কি হয়, এই যে স্কেল অফ ফাইন্যান্স ব্যাপারটা হচ্ছে যে একটা মানে কি বলবো, এই আরেকটা অর্গানাইজেশনের কথা বলছে না, ডিস্ট্রিক্ট লেভেল টেকনিক্যাল কমিটি, এটাও খুব ইম্পর্টেন্ট এখানে, ডিএলটিসি। ডিএলটিসি কি করে? ডিএলটিসি প্রতি বছর একটা ডিস্ট্রিক্ট বা একটা এরিয়া ধরে, ডিস্ট্রিক্ট ধরেই অ্যাজ ফার অ্যাজ আই নো, ডিস্ট্রিক্ট ধরে তারা একটা সার্ভে টার্ভে সবকিছু করে টরে তারা একটা মানে আলাদা, মানে একটা ডিস্ট্রিক্টে যে বিভিন্ন ক্রপস আছে সেই ক্রপস এর জন্য কি ফান্ডিং হওয়া উচিত সেইটা ওনারা ডিসাইড করেন, ঠিক আছে, অ্যানুয়ালি। ওকে, এবং সেই অনুযায়ী সেই ডিস্ট্রিক্টে সেই ধরনের ক্ষেত খামার মানে সেই সেই ধরনের মানে ফসলের জন্য ফাইন্যান্স করেন, ঠিক আছে? এটার অ্যাসেসমেন্টটা অ্যানুয়ালি হয়, করেন কারা? করেন এই যে ডিস্ট্রিক্ট লেভেল টেকনিক্যাল কমিটি, ডিএলটিসি। উনারা অ্যানুয়ালি মানে প্রত্যেক বছর উনারাই এটা নির্ধারণ করেন যে একটা এরিয়ার বা একটা ডিস্ট্রিক্টের সরি, যে বিভিন্ন ধরনের ক্রপস আছে সেই ক্রপসের কি পরিমাণ, মানে কতটা, মানে ইউনিট এরিয়া কাল্টিভেটেড হচ্ছে, সেই অনুযায়ী তাদেরকে কিরকম মানে ফান্ডিং করা উচিত, ঠিক আছে? মানে সেই ইউনিট এরিয়া ধরে আর কি, মানে কত হেক্টর বা কত একর ল্যান্ডে কতটা চাষ হচ্ছে সেই অনুযায়ী তাদেরকে কত টাকা ফাইন্যান্স করা হবে ইত্যাদি, ঠিক আছে? তো সেই স্কেল অফ ফাইন্যান্সটা নির্ধারণ করে হচ্ছে এই ডিস্ট্রিক্ট লেভেল টেকনিক্যাল কমিটি, ঠিক আছে? এবার আরবিআই এর অবভিয়াসলি এইসব ব্যাপারে তো গাইডলাইন্স থাকবেই। তো আরবিআই কি বলছে? অ্যাজ পার আরবিআই ডাইরেক্টিভস ফর ইচ অফ দ্য ক্রপস দ্যাট দ্য ব্যাংক ফাইন্যান্স, ঠিক আছে, the SOF is to be determined, তার মানে the scale of finance is to be determined by the district level technical committee, এবং সেই কমিটিতে কারা কারা থাকবেন যারা এই ব্যাপারটা দেখবেন, which consists of banks, ঠিক আছে? এবং এই ডিস্ট্রিক্ট লেভেল টেকনিক্যাল কমিটির মধ্যে এই কমিটিটাতে কারা থাকবেন? consists of banks, NABARD representatives and few officers of the state government। তার মানে এরকম একটা কমিটি এই জিনিসটা SOF টা
নির্ধারণ করবে, সেটা ডাইরেক্টিভটা আরবিআই দিয়ে রেখেছে। ঠিক আছে, এই যে জিনিসগুলো এগুলো আপনাদের জেনে রাখা ভালো, কেননা এগুলো থেকে প্রায় সময় নাবার্ডের তো পরীক্ষাই হয়। আপনারা যদি নাবার্ডের এক্সাম দেন এই ধরনের কোয়েশ্চেন আপনারা পাবেনই কোথাও না কোথাও। ইন্স্যুরেন্সের পরীক্ষা হোক, ব্যাংকিং এর পরীক্ষা হোক, যাই আপনারা দেবেন, ইউ ক্যান ডেফিনেটলি এক্সপেক্ট concepts such as these coming up very frequently. If for the concept, if you are aware of the things that মানে মানে যেটা হয়ে চলেছে সেই সম্বন্ধে যদি আপনাদের একটু আইডিয়া থাকে, তাহলে কি হবে, এই সেন্টেন্স গুলো বুঝতে খুব সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এই পুরোটার মধ্যে কিন্তু বেসিক্যালি কোনো এরর চোখে পড়লো না যে মিসম্যাচ ওয়ার্ডস বা কিছু। এটার আনসারটা কি হবে, নো ইন্টারচেঞ্জ পসিবল। ঠিক আছে,